একটা সময় খাবার মিলিয়ে খেতে পারতাম না, এত অভাব-অনটনে বড় হয়েছে। ৮ ভাই বোনের সংসার আমাদের। আমার বাবার নিজস্ব কোনো জমি জমা ছিল না। মানুষের জমিতে কাজ করতেন, কাজবাজ করে যে যা কিছু পেতেন সেটা দিয়ে আমাদের সংসার চলতো। আর তখন তো নগদ টাকারও কোনো ব্যবস্থা ছিল না। আমার মনে আছে যে আমার আব্বা মানুষের জমিতে কাজ করতেন। মানুষ ১০০ টাকা ২০০ টাকা করে দিত। ওই ১০০-২০০ টাকা দিয়ে একটু তেল, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু চাল ডাল কিনে আনতেন। এমনও হয়েছে যে আমার মা মানুষের কাছ থেকে কত চালের আটা কিংবা আহ, গমের আটা খুঁজে এনে তারপর জাউ রান্না করে আমাদেরকে খাইতে দিয়েছেন। কখনো কি আটার জাউ রান্না করে খাইছেন? খান নাই। আমি খাইছি, কারণ আমি আমার বাবা মার বড় সন্তান ছিলাম। অভাব অনটনটা আমি খুব সামনে থেকে দেখেছি। আমার মা একটু জাউয়ের আটা রান্না করে আমাদেরকে একটু একটু করে খাইতে দিতেন, কিছু করার ছিল না। একে একে অনেক বেশি ভাই বোন হয়ে গেছেন, কারণ এমন একটা সময় আমার মা বাবার বিয়ে হয় যখন ওনারা বাচ্চা না হওয়ার পদ্ধতি কি এগুলা ওনারা বুঝতেন না। এখন অনেক অনেক ভালো ভালো প্রোটেকশন বা অনেক নিয়ম কানুন আছে, তখন ওনারা এগুলোর মধ্যে দিয়েই যান নাই, কারণ ওনারা খুব একটা পড়াশোনা করেননি, পড়াশোনার সম্পর্কে ওনাদের আইডিয়া কম। যার কারণে ওনাদের ধারণা আল্লাহ বাচ্চা দিছে, সেই জন্যই ওনারা নিয়ে নিয়েছে। কিন্তু অভাবের সংসারে ৮টা ছেলে সন্তান হওয়া, ছেলে মেয়ে হওয়া, এটা কতটা কঠিন সেটা আমি জানি। আমি বড় সন্তান ছিলাম, আমি কত না খেয়েছিলাম। এমনও পরিস্থিতি হয়েছে যে আমার মা বাবা আমাদেরকে পালক দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছেন। কিন্তু তখনকার সময় তো মানুষ খাবার মিলিয়ে খেতেই অনেক কষ্ট হতো, কিভাবে পালক নেবে। এরকম করতে করতে যাই আমি একটু বড় হয়ে উঠলাম। আমার মার একে একে প্রত্যেক ১.৫ বছর ২ বছর মাথায় মাথায় বাচ্চা হওয়াতে সেই ভাই বোনগুলোকে আমাকেই পালতে হয়েছে। আমার মা যখনই যা রান্না করতেন, ছোট ছেলে মেয়েদেরকে খাইতে দিবে না নিজেরা খাবে নাকি বড়দেরকে খাইতে দিবে, বিষয়টা এরকম হয়ে গিয়েছিল। তার উপর আমার দাদা দাদি, আমার ফুফু সবাই আমাদের সাথেই থাকতেন, খাইতেন। কারণ তখন সবারই অভাব অনটন ছিল, চারদিকেই শুধু অভাব আর অভাব ছিল। খাবারের অভাব, পোশাকের অভাব, সবকিছুর অভাব। বড় হওয়ার পরে আমার মনে আছে যখন আমার 14 বছর, তখন আমি গার্মেন্টসে চাকরি করার জন্য চলে যাই বাড়ি থেকে। মূলত এভাবেই যাওয়া হয়েছে যে আমার মা বাবার খাওয়ানোর ক্ষমতা ছিল না, সেজন্যই সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এভাবেই আমরা একে একে ৪ ভাই বোন গার্মেন্টসে চাকরি নেই, অল্প অল্প বয়সেই চাকরি নেই। গার্মেন্টসে যাওয়ার ঠিক ২ বছরের মাথায় আমার সাথে একটা লোকের সাথে পরিচয় হয়। তারাও ছিল গরিব ঘরেরই, সেও অভাবের কারণেই গার্মেন্টসে চাকরি করতে আসে। এভাবে তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, কথাবার্তা। তারপর আমরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নিই, বিয়েও করি। বিয়ের পরে আমি আর চাকরি করি না। আমরা ছোট একটা বাসা নেই, সেখানে আমার ভাই বোনকেও রাখি এবং আমার হাজবেন্ড সহকারে থাকি। একটা সময় আমার হাজবেন্ড চিন্তা করলো যে তার গার্মেন্টসে চাকরি করাটা উচিত হচ্ছে না, বা যে বেতন পাচ্ছে এই বেতনে সংসার চালানো যাচ্ছে না। আমার হাজবেন্ড বিদেশ চলে যায়। আমরাই ব্যবস্থা করে সবাই দেই, সে বিদেশ যায়। বিদেশ গিয়ে আল্লাহর রহমত হলে আমাদের দিন ফিরে। ভাই বোনকে আমার কাছে রেখেই আবার তারা চাকরি শুরু করে, চাকরি করে আমার কাছে রেখে দেই। শ্বশুরবাড়ির মানুষকেও যতটুকু পারি সাপোর্ট দেই। তবে শ্বশুরবাড়ির মানুষের কাছে আমি দীর্ঘ ২ বছর ছিলাম। সেই ২ বছরে আমিও অনেক কষ্ট করেছি তাদের সাথে, তারাও কষ্ট করেছে। আসলে অভাবীরা যেখানে যায় সেখানে সাগর সহ শুকিয়ে যায়। একটা কথা আছে না, সব জায়গায় অভাব ছিল। শ্বশুরবাড়ির মানুষও অনেক অভাবেই দিন যাপন করতো। এখনো তাদের অনেক অভাব। আমার হাজবেন্ড একা রুজি করে, যতটুকু সহযোগিতা করা সম্ভব হয় ততটুকু করে। তবে আমি শ্বশুরবাড়িতে থাকি না, আমি আবারও ঢাকায় বাসা নিয়ে চলে আসি। এখানে এখন আমি আমার ভাই বোনকে নিয়েই থাকি। আমার ভাই বোনরাও এখনো গার্মেন্টসে চাকরি করে। একটা বোনকে বিয়ে দিয়েছি, একটা ভাই বিয়ে করেছে। তবে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আগের থেকে দিন ফিরেছে। কত খুদের জাউ রান্না করে আমরা খেয়েছি, কত মানুষের কাছ থেকে খাবার খুঁজে খুঁজে খেয়েছি। এখন চাইলে নিজে একটু ভালো মন্দ রান্না করে খেতে পারি। হাজবেন্ডও আল্লাহর রহমতুল্লাহ মন মানসিকতা ভালো, যার কারণে দুইটা পরিবারকে যতটুকু পারে সাপোর্ট করে যায়। তবে খুব কষ্ট হয় এখনকার, যখন ভালো খাবার খেতে যাই তখন মনে হয় যে কত না খেয়েছিলাম আমরা। এই খাবারগুলো কখনো খেতে পারবো সেটা কোনোদিন চিন্তাও করিনি। হ্যাঁ, হয়তোবা শত মানুষের থেকে আমরা এখনো অনেক খারাপ আছি, এখনো অনেক দুর্বল, আমাদের অনেক দুর্বলতা আছে, দুর্বল পয়েন্ট আছে আমাদের, যে আমরা এখনো চাইলে ১০,০০০ টাকা দিয়ে একবেলা খাবারের বিল দিতে পারি না, কিংবা ভালো একটা ড্রেস পরতে পারি না। তবে আলহামদুলিল্লাহ কোনো রকমে খেয়ে বেঁচে আছি, ভাই বোন, মা বাবা, শ্বশুর শাশুড়ি নিয়ে। এতেই আর কম কিসের। আমার একটা সন্তানও আছে, আমার সন্তানকে আমি কোনো অভাব দেখতে দেই না, কারণ অভাবে আমি বড় হয়েছি, আমার স্বামী বড় হয়েছে। আমরা জানি অভাবটা সন্তানের উপরে কত বড় এফেক্ট করে। সন্তান না চাইতেই অনেক কিছু হাজির করে দেয় যেন সে অভাব অনুভব না করে। ছোটবেলায় সেই অভাবগুলা, সুন্দর একটা নতুন জামা পরে ঈদ করব, সেই অভাবটা আজও আছে। যদিও এখন ১,০০০ টাকা দিয়ে একটা কাপড় কিনে আমি পরতে পারি, কিন্তু সেই
500 টাকা 200 টাকার একটা জামার জন্য কত কেঁদেছিলাম, কত মন খারাপ হয়েছে, কত ঘরে লুকিয়েছিলাম যে বন্ধু বান্ধবী জানবে আমার পোশাক নাই। আমার বাবার আর্থিক অবস্থা গরিব বা দারিদ্র এটা তো আর তারা দেখে আমাকে মাফ করবে না, তারা হাসবে ঠাট্টা করবে। এই জন্য সবসময় লুকিয়ে থাকতাম ঈদের সময়। একটা 200 টাকা দিয়ে ফ্রক কিনে দেওয়ার তৌফিকও আমার বাপের ছিল না। আর এখন 1000 টাকা দিয়েও কিন্তু একটা কাপড় পরতে পারি। মেয়েকে এখন 2000 টাকা দামেরও ড্রেস কিনে পরাই, কখনো অভাব বুঝতে দেই না। কারণ আমি যেভাবে বড় হয়েছি আমার সন্তানকে আমি সেভাবে বড় হতে দেব না। অভাব জিনিসটা কোনো সন্তানই চায় না, কোনো মা বাবাও তাকে বড় করতে চায় না যে আমার সন্তানটা অভাবে বড় হবে। তারপরেও যখন অতীত মনে পড়ে তখন অনেক কষ্ট লাগে। অনেক অভাবে দিন কাটিয়েছি। বড় সন্তান হিসেবে কত দিন না খেয়েছিলাম, কত অনাদর, কত অত্যাচার। অভাবের কারণে মা বাবার সাথে কত ঝগড়া চোখের সামনে দেখেছি। মা বাবা অনেক ঝগড়া করতেন। মাঝে মাঝে আমার বাবা বিরক্ত হয়ে আমার মাকে ধরে অনেক মারতেন। এই জিনিসগুলো অনেক কষ্ট দেয়। আজও কষ্ট পাই, আজও চোখের কোণে পানি আসে। এই জন্যই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফরিদা নাজমিন নামে একজন গার্মেন্টস কর্মী আপু গল্পটা পাঠিয়েছিলেন। প্রথম কথা হলো, আপনি ঠিক কত সালের ঘটনা বলেছেন সেটা আমি জানি না, তবে আগে সবারই অভাব অনটন ছিল। যত মানুষই এখন খুব স্বাচ্ছন্দ্যভাবে চলুক না কেন, তাদের মা বাবারা কিংবা দাদার আমলে সবাই একটু অভাব অনটন বা একটু খারাপ সিচুয়েশনেই আসলে সময় পার করতে হয়েছে। তো আপনার যে অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা হাজার হাজার মানুষেরই আছে। আপনি অভাবে বড় হয়েছেন বলেই এখন হয়তো বা আপনার এখন সচ্ছলতায় আপনি সেই অভাবটাকে অনুভব করতে পারছেন বা পার্থক্য করতে পারছেন যে আগে কি ছিলাম এখন কি। আসলে প্রত্যেকটা মানুষই অতীত মনে রাখা উচিত, আপনি যেমনটি মনে রাখছেন। তবে হ্যাঁ, আপনাকে থ্যাঙ্কস। এই জন্যই আপনি প্রত্যেকটা মানুষকে আগলে রাখছেন, শ্বশুর বাড়ি বাবার বাড়ি প্রত্যেকের অভাবের কথা উল্লেখ করেছেন, প্রত্যেকের জন্য আপনি কষ্ট পেয়েছেন। এটা ভালো লাগছে অনেক বেশি। সবাইকে নিয়ে থাকুন। আমার কথা হলো, নুন ভাত খেলেও যেন হাসি খুশি সবাইকে নিয়ে খেতে পারি, এটাই তো সবচেয়ে বড়, তাই না? আর সন্তানকে আপনি অভাব অনটন দেখাবেন না। মা হিসেবে হয়তো বা প্রত্যেকটা মাই এটা চায়, বাট আপনার বাবা মার থাকলে কিন্তু আপনার বাবা মাও কিন্তু আপনাকে অভাব দেখাতো না, তাই না? কষ্ট করেছেন বলেই এখন আপনি সেই ফলটা পাচ্ছেন বা পেয়েছেন। আরো ভালো থাকুন, আরো উন্নত জীবনযাপন করুন, এটা দোয়া করি। ভালো থাকবেন সকলে। যারা গল্প পাঠাতে চান ইনবক্সে পাঠিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।